কোথাও গিয়ে এই যে তালিকাটা, আমরা যদি 2021 সালের তালিকাটাই ধরুন, সেখানে দেখা গিয়েছিল যে একগাদা নতুন মুখ, যারা শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, এরকম প্রচুর মুখ আমরা দেখেছিলাম। আর দেখেছিলাম রূপলী জগতের চিত্র তারকারা, এবং যেটা নিয়ে তথাগত রায় বারবার করে নানা অভিযোগ করেছিলেন। এবারে আর সেটা দেখা গেল না। একেবারে পরিপক্ক মুখ, পুরনো মুখ, অথবা সংগঠনের নিচুতলা থেকে তুলে আনা এমন কোনো মুখ যারা আরএসএস ঘনিষ্ঠ বা দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্যের মতো নেতাদের সঙ্গে যোগাযোগ। তাহলে কি কোথাও গিয়ে সেই আরএসএস এর ওপরই ভরসা রাখলো বিজেপি? নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে কি প্রবীণরাই এবার জয়ী হলেন প্রার্থী তালিকায়? প্রার্থী তালিকা দেখে আমারও এটা মনে হয়েছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন ইন্দিরা আপনি, যে শুভেন্দু অধিকারী কি কোণঠাসা। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন 2020 সালের 19 ডিসেম্বর, তখন ভোটের মুখে মুখে, এবং তখন এই রাজ্যের দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি অতীত, তিনি এখন সর্বভারতীয় দায়িত্ব আছে, কিন্তু মধ্যপ্রদেশেই তিনি দায়িত্বে, তাকে কোনো রাজ্যের দায়িত্ব দেওয়া নেই। এবার সুনীল বনসাল, অমিত মালব্য, ভূপেন্দ্র যাদব তারা এবার এই রাজ্যের ভোট করছেন। এবার গত বছর বিজেপি আমরা এই বুঝে ক্ষমতায় চলে এলাম, এসে গেছি, মনে মনে মন্ত্রিসভা গঠন করাও হয়ে গিয়েছিল, কিন্তু মানে ক্ষমতা দখল দূরের কথা, 100-র নিচে, ধারে কাছে 77 আসন। কিন্তু যদি উত্থানটা দেখি আবার ইন্দিরা, 3 আসন থেকে 77 আসন, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য লাভ। তার আগে বিজেপির 3টি আসনে জয় ছিল। আর কবে শ্রমিক ভট্টাচার্য একবার জিতেছিলেন, বাদল ভট্টাচার্য, সেগুলো তো হিসেব করলাম, 3টি আসন, সেখান থেকে লাভ, বড় লাভ। কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড়। সেই স্বপ্নে বুঁদ হয়ে 200 পারের স্বপ্ন দেখেছিল। হ্যাঁ, একের পর এক ভুল করেছিল বিজেপি। মানে আমার মনে পড়ে সেই দিনটা, যে অমিত শাহ হাওড়ায় আসবেন, হঠাৎ করে একটা কোনো দিল্লিতে কিছু একটা ঘটেছিল অঘটন, তার জন্য অমিত শাহের সফরটা বাতিল হলো। সেই সফরে অমিত শাহ হাওড়ায় এলে এক ঝাঁক নেতার যোগ দেওয়ার কথা, প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্র নীল ঘোষ, আরও অনেকে। তখন সেই বৈশালী ডাল একদম চার্টার্ড ফ্লাইটে করে তাদেরকে সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো। ফিরে এলেন, তারা সবাই প্রার্থী হয়ে গেলেন। তারপর দেখা যাবে এখন তাদের মধ্যে বিজেপিতে টিকে আছেন একজনই ভালোভাবে, আর একজন জিতেছিলেন, পার্থপ্রতিম জিতেছিলেন, আর এখান থেকে রুদ্রনীল ঘোষ। বাকি সবাই উবে গেছে একদম। মানে তখন মানে যশ দাশগুপ্তকে, আরও ছিলেন মুকুল রায় এবেলা ওবেলা জয়েন করাচ্ছেন, যশ দাশগুপ্তকে জয়েন করিয়ে দিলেন, তিনি প্রার্থী হয়ে গেলেন। এবারের যদি আমি শ্রাবন্তী চ্যাটার্জি, এবারে কিন্তু সেটা নয়। রূপা গঙ্গোপাধ্যায় আগে থেকেই বিজেপির সাংসদ ছিলেন, তিনি প্রার্থী হয়েছে, নতুন করে কোনো তারকা নেই। একইভাবে উল্লেখযোগ্যভাবে দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস যে 291 জনের তালিকা দিয়েছে, তার মধ্যেও কোনো নতুন তারকা নেই। এবারের লড়াইটা খুব রাজনৈতিক একেবারে, মানে দুর্নীতির অভিযোগ যাদের, তাদের যেমন প্রার্থী করা হয়েছে, তাহলে বিজেপিকেও সেরকম প্রার্থী করতে হবে। এও তারকায় মন দেয়নি, ও তারকায় মন দেয়নি। মানে সোহমের আসন বদলেছে। আর যদি আমরা ভাবি 2-1 খেলোয়াড়তে তারা স্থানীয় কারণে পেয়েছেন, মনোজ তিওয়ারি নেই, নতুন কোনো শিল্পী নেই, অদিতি মুন্সি যারা আগে বিধায়ক ছিলেন, তারা নতুন কেউ নেই। বিজেপিরও তাই হতে চলেছে। এখনো জানি না, এখনো 35টা আসন বাকি রয়েছে, সেগুলো কি হবে জানি না, তবে আমার মনে হয় সেদিকে হাঁটবে না। দ্বিতীয়, এই যে পুরনোদের ভুলে যাওয়া, এই যে আদি নব্য বিজেপি, এই লড়াইটা যেমন পশ্চিমবঙ্গে আছে না, এই লড়াইটা কবে থেকে শুরু হয়েছিল? যতটা আমি আপনার কাছ থেকে আরো একটু ভালোভাবে জানতে চাইবো, এটা কি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে এই আদি নব্য লড়াইটা শুরু হয়েছিল, নাকি তারও আগে থেকে ছিল? না, মোটামুটি ওই সময় থেকেই, মানে মুকুল রায় যোগ দেওয়ার পর থেকে। আচ্ছা, মুকুল রায় যখন যোগ দিলেন, মুকুল রায় কাদের নিয়ে আসছেন, সৌমিত্র খাঁ তখন জয়েন করেছেন। এবারে তারপরে অনুপম, মানে অনেকে জয়েন করেছেন, অনুপম হাজরা জয়েন করেছেন। তো সেই সময় থেকে আদি নব্য। এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, আমি নির্বাচনের জন্য বা অন্য কারণেও কভার করতে বা এমনিও অনেক রাজ্যে গেছি। আসামে তো হেমন্ত বিশ্ব শর্মা নব্য, কিন্তু তাকে কি নব্য বলা হয়? ওখানেই লড়াইটা নেই, নব্য আদি এই ব্যাখ্যাটাই হয় না, এখানে ব্যাখ্যাটা তৈরি হয়েছে। আবার যদি আমরা সম্রাট চৌধুরীকে দেখি, বিহারের বিজেপির যে প্রেসিডেন্ট, তিনি তো কংগ্রেস নেতার ছেলে এবং কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে বিজেপিতে এসে বিজেপির প্রেসিডেন্ট হয়েছেন। ওখানেও এরকম ভাগ নেই, ঠিক আছে।
গুজরাটেও তাই, গুজরাট একদম নতুন প্রজন্ম এসে গেছে। এবারে আমরা যদি ভাবি যে মুকুল রায় যখন নিয়ে আসছেন তখন ক্রমশ কোণঠাসা হয়েছে। উল্লেখযোগ্য ময়ূরেশ্বরে প্রার্থী হয়েছেন দুধকুমার মণ্ডল। দুধকুমার মণ্ডল যখন এখানে বিজেপির বটুকু নেই তখন তিনি বীরভূমে পঞ্চায়েতে জিতছেন। আরএসএসের প্রচারক ছিলেন একসময় দুধকুমার মণ্ডল, তাকে এবার ময়ূরেশ্বরে প্রার্থী করা হয়েছে। লকেট চ্যাটার্জি যখন বিজেপিতে প্রথম এলেন তাকে ময়ূরেশ্বরে প্রার্থী করা হলে দুধকুমার মণ্ডলের নেতৃত্বে লকেট লড়েছিলেন। তো এরা ক্রমশ কোণঠাসা হয় এবং দিলীপ ঘোষ আসার পরে দিলীপ ঘোষ এই বিষয়টাকে রুখতে চেয়েছিলেন, কিন্তু কৈলাস বিজয়বর্গীয়র কাছে পারেননি। এবার যা হয়, যদি কোনো ছাত্র ফেল করে, সে আগের বার যেভাবে পড়াশোনা করেছিল সেটাকে বদলায়, অন্যভাবে লেখাপড়া করে, তখন এইভাবে বিজেপি স্ট্র্যাটেজি বদলেছে। শুভেন্দু অধিকারীকে অস্বীকার করা যাবে না। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে তিনি কিন্তু নিজের মানে গুরুত্বটাকে বাড়িয়ে ফেলেন অনেকখানি। তারপর বিরোধী দলনেতা হিসেবে ইদানিংকালে রাজ্য বিধানসভা এরকম দেখা যায়নি যেভাবে অ্যাক্টিভ তিনি। এবার তিনি নিজের থেকে দুটো আসনে লড়তে চেয়েছেন, বিজেপি মেনেও নিয়েছে। এই জায়গাটাতে একটু আসবো। প্রথমত হচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে গুরুত্বটা বাড়িয়েছেন, আপনি বলছেন শুভেন্দু অধিকারীকে 2021-এ গুরুত্ব দেওয়া হয়েছে, 2024-এও গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু অধিকারী পরিবারের গড় হচ্ছে পূর্ব মেদিনীপুর, কিন্তু পশ্চিম মেদিনীপুরটাতেও শুভেন্দু অধিকারী নিজের দাপট দেখিয়েছেন। দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো 2024-এ, শুভেন্দুকে তার মানে গুরুত্ব দেওয়া হলো, তারা প্রার্থী বদল হলো, দিলীপ ঘোষ জিতলেন না, হেরে গেলেন, সিট কমলো বিজেপির। কোথাও গিয়ে কি এটা শুভেন্দু অধিকারীর বিপক্ষে গেল এই সিচুয়েশনটা? শুভেন্দু অধিকারীর গুরুত্ব 2021 সালে তো মারাত্মক বাড়ানো, মানে রবীন্দ্রনাথ সিঙ্গুরের মাস্টারমশাই যেদিন যোগ দিচ্ছেন সেদিনই তার নামে প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এরকম অনেক বিজেপির ভুলের শেষ নেই। সেই সময় মানুষ সেটা ভালোভাবে নেয়ও নি যে আমি যদি শুভেন্দু অধিকারীকে এতটা জায়গা দেওয়া বিজেপির একটা বড় ভুল। ওই সময় ভুল হয়েছে, শুভেন্দু অধিকারীকে জায়গা দেওয়া না, নীতিই ভুল ছিল। তখন এই যে যোগদান মেলা হয়েছিল না, বিজেপির যোগদান মেলা যখন দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন, ছিল কর্মীদের নেওয়া হবে, নেতাদের নেওয়া হবে না, কিন্তু কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় সেটা নেতা নেওয়ার যোগদান মেলা করে দিলেন। তারপরে সেখানে শুভেন্দু অধিকারী যোগ দিলেন। শুভেন্দু অধিকারী এসেছেন মানে বিজেপি ক্ষমতায় এসে যাচ্ছে, রাজীব ব্যানার্জি ছবি নিয়ে বেরিয়ে চলে আসছেন, সব্যসাচী দত্ত, মানে তৃণমূলের দিকপালরা তারা সবাই চলে আসছে। তারা এবার দুজনই এবার টিকিট পেয়েছে। হ্যাঁ, তো তারা কিন্তু গুরুত্ব পাননি। একজনকে বিধাননগর থেকে বারাসাত, একজনকে ডোমজুট থেকে পাঠানো হয়েছে অনেক দূরে। তো সেটা তৃণমূলের বিষয়, বিজেপির বিষয় আমি না। কিন্তু আমার মনে হয় সেই সময় গুরুত্ব শুধু শুভেন্দুকে নয়, শুভেন্দু, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, এই তিনজনের কথার পরে আর কেউ কথা বলতে পারেনি। দিলীপ ঘোষ তখন থেকেই কোণঠাসা, এবং দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর যে মধুর সম্পর্কটা তৈরি হলো সেটার জন্ম কিন্তু ওই প্রার্থী তালিকার সময় থেকে। তারপর থেকে শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন, দিলীপ মধুর বললে ভুল হবে, অম্ল মধুর, মধুর আমি বলি খুবই মধুর। তো সাপ আর নেউল যেমন একসাথে থাকে, তাদের মতো মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তার কারণ সেটা কিন্তু জন্ম ওই সময়, তখন দিলীপ ঘোষ মেনে নিতে পারছেন না। উনি বলছেন যোগদান মেলা তো আমি এইভাবে ভেবেছিলাম, সেটাকে এখন হয়ে গেল খালি বড় বড় তারকাদের যোগ দেওয়ানো। এবং মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর প্রত্যেক দিন সাংবাদিক বৈঠক করে বলতেন আর মাত্র কটা দিন, তারপরে বিজেপি অফিসের সামনে লম্বা লাইন পড়ে যাবে আর বিধায়করা যোগ দেবে। তাহলে এটা আশাও তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী আসার পর অনেকেই ইচ্ছা প্রকাশ করছেন নাও নিয়ে। এই নাও নিয়েটা মানুষ, বিজেপি কর্মীরা, বিজেপির পুরনো নেতারা কেউ ভালো চোখে দেখেনি, এবং তার ফল বিজেপিকে পেতে হয়েছে।